ক্যাব ছুটে চলেছে। রঞ্জন আর রুষা দুজনেই গাড়ির জানলা দিয়ে দুদিকে তাকিয়ে আছে। জানলার কাচ নামানোর জন্য ভিতরে এসি চললেও রুষার কীরকম দমবন্ধ লাগে। ওর মনে হচ্ছে যেন এক্ষুনি জানলা না খুললেও ও বমি করে ফেলবে। দাদা, এসিটা বন্ধ করে জানলার কাজটা একটু তুলে দিন না, রুষা ড্রাইভারকে অনুরোধ করে। এনি প্রবলেম? রঞ্জন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, খুব অস্বস্তি হচ্ছে। বলতে বলতেই রুষার মাথাটা সিটের ওপরে এলিয়ে পড়ে। কি হলো আপনার? গাড়িটা একটু সাইড করুন তো দাদা, রঞ্জন ড্রাইভারকে নির্দেশ দেয়। ড্রাইভার গাড়িটা সাইড করে দাঁড় করে বাঁদিকের দরজাটা খুলে দেয়। ভাগ্যিস রুষা বাঁদিকে বসেছিল। রঞ্জন রুষার ব্যাগটা খুলে জলের বোতল বের করে রুষার চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকে, কিন্তু রুষা চোখ মেলে না। ভয় পেয়ে রঞ্জন ড্রাইভারকে বলে কোনো মেডিকেল স্টোরের পাশে গাড়িটা নিয়ে যেতে। ড্রাইভার গাড়িতে উঠে সামনেই একটা বড় মেডিকেল স্টোরের পাশে দাঁড় করায়। রঞ্জন সাইডটা একটু দেখে নিয়ে গাড়ির দরজাটা অল্প করে খুলে গাড়ি থেকে নেমে দোকানে ঢোকে। ভাগ্যক্রমে ওই স্টোরি ডক্টরের চেম্বার আছে। রঞ্জন দোকানের মালিককে পরিস্থিতি বলে ডক্টরকে একটু দেখাবার বন্দোবস্ত করে দিতে বলে। রঞ্জন রুষাকে পাঁচাকুলা করে নিয়ে ডক্টরের চেম্বারে ঢুকে যায়। বয়স্ক ডক্টর সঙ্গে সঙ্গে রুষাকে রুগী দেখার বেডে শুয়ে দিতে বলেন। রুষার চোখ তখনও খোলেনি। ডক্টর রঞ্জনকে জিজ্ঞেস করেন, আপনার মিসেস কি কিছু উল্টোপাল্টা জিনিস খেয়েছেন? কতক্ষণ হলো এইরকম হয়েছে? উনি আমার মিসেস? রঞ্জনের কথা শেষ করতে না দিয়ে ডক্টর বলেন, হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি, আপনার মিসেস কি কিছু খেয়েছেন যাতে বদহজম হতে পারে? হ্যাঁ, বিকেলের দিকে কফি হাউসে ফিশ ফ্রাই আর কফি খেয়েছিল। দুধ কফি? হ্যাঁ, দুধ কফি খেয়েছিল। তবে আর কি, প্রচণ্ড গ্যাস হয়ে উনি সেন্সলেস হয়ে গেছেন। তবে চিন্তার কিছু নেই, আমি এক্ষুনি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। এই বেডে মিনিট 15 শুয়ে থাকলেই উনি একটু বেটার ফিল করবেন। আর আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, 10 দিন নিয়ম করে খাওয়াবেন। নাম আর বয়সটা বলুন। ডক্টর আগে রুষাকে একটা ইঞ্জেকশন পুশ করে প্রেসক্রিপশনের প্যাডটা টেনে নেন। নিন, নামটা আর বয়সটা বলুন। মিস রুষা। আরে আপনার স্ত্রী মিস হবেন কি করে, ঠিক করে বলুন। ডক্টর রঞ্জনকে একটা ধমক দেন। ও হ্যাঁ, মিসেস রুষা। রুষা কি পদবি তো একটা আছে নাকি? রঞ্জন কি করবে দিশা পায় না। রুষার পদবিও তো জানে না। এখন ডক্টরকে বললেও তো উনি ছাড়বেন না। বাধ্য হয়েই নিজের পদবি যোগ করে। মিসেস রুষা মিত্র, বয়স ওই 26 কি 27 হবে। রঞ্জন উত্তর দেয়। সে কি নিজের স্ত্রীর বয়সটাও সঠিক করে জানেন না? আজকালকার ছেলেমেয়েরা বাপু বড্ড বেয়াক্কেলে। ডক্টর একটু রেগে গিয়েই বলেন। রঞ্জনেরও রাগ হয়ে যায়। কি ঝামেলায় পড়া গেল। নন্দিনীকে এড়াতে গিয়ে আর এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে হলো। কোনো মতে রাগটা সম্মান করে বলল, ওই 27 লিখুন। হ্যাঁ, 27.5। আমি একটু বমি করব, রুষা মিনমিনে গলায় বলে। দুজনেই চমকে দেখেন রুষার জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ মা, নিশ্চয়ই বমি করবে। একটু বমি করলে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যান, আপনার মিসেসকে ওয়াশরুমে নিয়ে যান, ডক্টর রঞ্জনকে নির্দেশ দেন। রুষা অবাক হয়ে রঞ্জনের মুখের দিকে তাকিয়ে থাকে। ডক্টর কি বলছেন বুঝতে পারে না। আস্তে আস্তে রঞ্জনকে জিজ্ঞেস করে, উনি আমায় মিসেস বলছেন কেন? চলুন, আগে বমি করবেন, চলুন। রঞ্জন রুষার কথার উত্তর না দিয়ে রুষাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে খানিকটা বমি করে চোখে মুখে জল দিয়ে রুষা আগের থেকে সুস্থ বোধ করে। ফিরে এসে ডক্টরের টেবিলের মুখোমুখি চেয়ারে বসে। রঞ্জন তার পাশের চেয়ারটায় বসে। এখন একটু সুস্থ বোধ করছো তো মা? ডক্টর রুষাকে জিজ্ঞেস করেন। রুষা মাথা হেলিয়ে হ্যাঁ বলে। আচ্ছা মিস্টার মিত্র, আপনার মিসেসের একটা প্রেগন্যান্সি টেস্টও করিয়ে নেবেন, আমি লিখে দিচ্ছি। আমি তো গাইনি নই, তবুও অনেক সময় প্রেগন্যান্সির ফার্স্ট স্টেজে এরকম গ্যাস অম্বল হয়। ডক্টর প্রেসক্রিপশনে প্রেগন্যান্সি টেস্টের কথাও যোগ করে দেন। রঞ্জনের এবারে সত্যি মনে হয় ও এবার নিজেই অজ্ঞান হয়ে যাবে। কোনো মতে ডক্টরের ভিজিট দিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে মেডিকেল স্টোরের সেলসম্যানকে দেখায়। আচ্ছা, ওষুধ তো সব দিয়ে দিচ্ছি, সবই প্রায় হজমের ওষুধ। ইউরিন টেস্টটা কি আমাদের এখান থেকেই করাবেন?
তাহলে আমাদের দোকানের ছেলে আপনার বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে আসবে। সকালের প্রথম ইউরিনটা একটা টিউবে রেখে দিতে বলবেন বৌদিকে। দোকানের ছেলেটি বলে। রঞ্জনের কান মাথা ঝাঁঝা করতে থাকে। রুষার মুখের দিকে তাকাতেই পারে না, মনে হয় কখন এখান থেকে বেরোবে। ছেলেটাকে শুধু বলে, আমরা এখানে থাকি না, আমাদের ওখান থেকেই করে নেব, আপনি শুধু ওষুধগুলো দিন। ওষুধের দাম মিটিয়ে রঞ্জন রুষাকে নিয়ে স্টোরের বাইরে আসে। ক্যাবের ড্রাইভার দাঁড়িয়েছিল বাইরে। বৌদি এখন ঠিক আছেন তো? বাপরে, দাদাকে যা চিন্তায় ফেলে দিয়েছিলেন, আপনাকে পুরো পাজা কোলা করে চেম্বারে নিয়ে গেছেন। ড্রাইভারের কথায় রঞ্জনের মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল, আর রুষার মনে হলো, ইস, এমন একটা মুহূর্তেই আমার জ্ঞান থাকলো না, একটুও কিছু উপলব্ধি করতে পারলাম না। হে ভগবান, তুমি এত নিষ্ঠুর কেন? প্রাণের থেকেও প্রিয় মানুষটার বুকের মাঝে মিশেছিলাম, এইরকম মুহূর্ত কি আর কোনোদিনও আসবে? কি হলো, গাড়িতে উঠুন, নাকি আবার অজ্ঞান হয়ে যাওয়ার ইচ্ছা আছে? রঞ্জনের কথায় রুষার ভাবনায় ছেদ পড়ে। রুষা আস্তে আস্তে গাড়িতে ওঠে। রঞ্জন গাড়িতে উঠে ড্রাইভারকে নির্দেশ দেয় চালানোর জন্যে। রুষা আস্তে আস্তে মাথাটা পিছনের সিটে এলিয়ে দেয়। খুব ইচ্ছে করে রঞ্জনের কাঁধে মাথাটা রাখার জন্যে। সিটে মাথা দিয়ে রাখতে অসুবিধে হলে আমার কাঁধে মাথা দিতে পারেন। আফটার অল আপনি এখনও সুস্থ নন। আর প্রেসক্রিপশনটা রাখুন আপনার কাছে, ওখানে যা লেখা আছে ওষুধগুলো বাদ দিলে আর সবই অবান্তর, বাড়ি গিয়ে ছিঁড়ে ফেলবেন। রঞ্জনের কথায় রুষার খুব ইচ্ছে করে রঞ্জনের কাঁধে মাথা রাখতে, কিন্তু নিজেকে সামলে নেয়। না, আমি ঠিক আছি, আমাকে পাইকপাড়া বাস স্ট্যান্ডে নামিয়ে দিলেই হবে, আমি ওখান থেকে রিক্সা নিয়ে নেব। বাড়ির অ্যাড্রেসটা বলুন, বাড়ির সামনে ড্রপ করব। আমার জন্য আপনাকে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে, আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিলেই হবে, ওখানে আমার চেনা রিক্সা আছে, চলে যেতে পারবো। রুষা আপত্তি জানায়। আপনি হয়তো চলে যেতে পারবেন, কিন্তু আমারও তো বিবেক বলে একটা জিনিস আছে। শুধু বিবেক? রঞ্জন চুপ করে থাকে। প্রচণ্ড অভিমানে রুষা জোর করেই পাইকপাড়া বাস স্ট্যান্ডেই নামে। আজকের পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে নিয়ে সোজা রিক্সায় গিয়ে ওঠে। চোখটা দুরন্ত এক অভিমানে জলে ভরে যায়। একবার যদি বাড়িতে যাওয়ার কথা বলতো তাহলে তো আমি যেতাম। মেয়েদের সঙ্গে কেন যে ঠিক করে কথা বলতে পারি না, বিবেক বলাতে হয়তো অভিমান হয়েছে, তো আর কি বলবো। যাক, আমি যতটুকু করার তো করেইছি। রঞ্জনের ভাবনার মাঝে ড্রাইভার জিজ্ঞেস করে, দাদা, এবারে কোথায় যাব? রঞ্জনের আর মুড নেই সিনিয়র দাদার বাড়ি যাওয়ার। ড্রাইভারকে জিজ্ঞেস করে সে যাদবপুর যেতে পারবে কিনা। যেতে তো পারবো, আগে আপনি পাইকপাড়া অবধি রেন্টটা মিটিয়ে দিয়ে আবার যাদবপুরের বুকিং করুন, ড্রাইভার বলে। রঞ্জন তাই করে, গাড়ির সিটে মাথাটা এড়িয়ে দেয়। গাড়ি যাদবপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রুষা বাড়িতে ঢুকেই আগে নিজের ঘরে যায়। ব্যাগটা খাটের এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের লাগোয়া টয়লেটে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় গাটা এলিয়ে দেয়। হঠাৎ মনে হয়, ইস, রঞ্জনের ফোন নাম্বারটা তো নেওয়া হলো না, অ্যাটলিস্ট একটা থ্যাঙ্কস তো জানাতে হবে। এত কাছে এসে একবার বাড়িতে তো ইনভাইট করা উচিত ছিল। ছি ছি, কি ভুল হয়ে গেল। আসলে বিবেক কথাটা শুনে মাথার মধ্যে যেন কীরকম হয়ে গেছিল। আচ্ছা, আর কী বা বলো তো, ভালোবেসে আমি সব করেছি, এ কথা কি কখনো বলা যায়? সত্যি ভালোবাসা মানুষকে এত অভিমানী করে তোলেছে, অনেক অবাস্তব জিনিস মনের কোণায় ভিড় করে আসে। রুষা ব্যাগ থেকে প্রেসক্রিপশনটা বের করে খোলে। এ কি নাম লেখা রয়েছে? মিসেস রুষা মিত্র। এটা রঞ্জন বলেছে? ও মাই গড, ওই জন্যই বলছিল প্রেসক্রিপশনটা ছিঁড়ে ফেলার জন্যে। এটা ছিঁড়ে ফেলবো? এটা তো আমার মনে হচ্ছে ব্যাংকের লকারে গিয়ে রেখে আসতে। ও মা, এই তো ওপরে ফোন নাম্বার, মনে তো হচ্ছে রঞ্জনেরই নাম্বার। প্রেসক্রিপশনে তো নিজের একটা নম্বর দিতেই হয়। রুষার মনে হলো সব অসুস্থতা ভুলে এক পাক নেচে নেয়। হ্যাঁ রে রুষা, তোর কি শরীর খারাপ? রাতের খাবার দিতে গিয়ে রুষার মা কাকলি জিজ্ঞেস করেন। ওই একটু গ্যাসের প্রবলেম হয়েছে। বাপি কি করছে মা? রুষা মাকে জিজ্ঞেস করে। তোর বাপি তো আজ একটু আগেই ডিনার করে শুয়ে পড়েছেন, মাথাটা মনে হয় ধরেছে। ওষুধ খেয়েছে তো? হ্যাঁ, খাওয়ার পর আমি একটা মাথা ধরার ওষুধ দিয়েছি, তুইও তাড়াতাড়ি করে খেয়ে গ্যাসের ওষুধ খেয়ে শুয়ে পড়। কোনো মতে খেয়ে এসে রুষা বিছানায় শুয়ে রঞ্জনকে একটা ফোন লাগায়।
আমি রুষা বলছি। ফোন নম্বর কোথায় পেলেন? প্রেসক্রিপশনেই তো ছিল। ও হ্যাঁ, আসলে আপনার নম্বরটা জানি না বলে আমারটাই বাধ্য হয়ে দিয়েছিলাম। এখন ঠিক আছেন তো? ভাগ্যিস দিয়েছিলেন, না হলে তো জানতেই পারতেন না আমি কেমন আছি বলুন। না সেটা নয়, কাল আমি তপুকে বলতাম নন্দিনীর কাছ থেকে আপনার ফোন নাম্বারটা নেওয়ার জন্য, তখন জেনে নিতাম। আপনি সব বিষয়ে এত নির্বিকার কেন বলুন তো? জানি না, আমার স্বভাবটাই এমন। স্বভাবটা এবারে পাল্টাবার চেষ্টা করুন, একটু চাহিদা তৈরি করুন নিজের মধ্যে, না হলে বর্তমান কোনো ভবিষ্যৎ তৈরি করবে না। চেষ্টা করব। ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। আমার ফোন নাম্বারটা তো চাইলেন না? আপনার নম্বরটা তো আমার স্ক্রিনেই ভেসে আছে। ও হ্যাঁ, তাই তো। যাই হোক, ওটাকে ভাসিয়ে না রেখে যদি জমিয়ে নেন তাহলে ভালো হয়। জমিয়ে নেন মানে যদি সেভ করে রাখেন। রঞ্জন রুষার কথার ধরনে হেসে ফেলে। দুজনে দুজনকে শুভরাত্রি জানিয়ে ফোন বন্ধ করে। ওদিকে সায়ক নন্দিনীর শরীরের ঘ্রাণ নিতে নিতে বলে, রঞ্জনরা চলে যাওয়ার পর থেকেই তুমি কেমন মুড অফ হয়ে গেছো। এই যে তোমাকে আদর করছি, তোমার সেভাবে সাড়া পাচ্ছি না কেন? এনি প্রবলেম? কেন প্রবলেম হবে কেন? রোজ কি মানুষের শরীর ভালো থাকে? আমাদের বিয়ের কিন্তু 1 মাসও পেরোয়নি, এখনও 36 ঘন্টা বাকি আছে। এখনও তো মনের সঙ্গে শরীরও খেলবে, তাই না? তোমার সঙ্গে রুষার বিয়ে ঠিক হলে ঠিক হতো, ও তো সারাক্ষণই যে কোনো উত্তেজনায় ফুটছে। আর তোমার সঙ্গে কার? রঞ্জনের? কি বললে? রঞ্জনদার? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আসলে কি বলো তো, একটা সাইকোলজি সব মানুষের মধ্যেই কাজ করে। সেটা হলো, ধরো তুমি একজনকে ভালোবাসো না, কিন্তু সে তোমায় ভালোবাসে। তোমার মন কিন্তু চাইবে সে যেন তোমাকে ইম্পর্টেন্স দেয়, অথচ তুমি কিন্তু তাকে চাও না। তোমার সামনে দিয়ে সে যখন অন্য কাউকে গুরুত্ব দেবে, সেটাও আবার তোমার ঠিক সহ্য হবে না। অবচেতন মনে একটা জেলাস কাজ করবে। সেই জন্যে রঞ্জন রুষাকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর তোমার আর কোনো কিছুতেই মন লাগছিল না। আদি মোহিনী মোহনে ঢুকেও ঠিকমতো শাড়ি বাঁধতে পারছিলে না। রঞ্জন একা গেলে কিন্তু তোমার এটা মনে হতো না। কি ঠিক বললাম তো? তুমি তো দেখছি এখন একসঙ্গে ইঞ্জিনিয়ার, উকিল, সাইকোলজিস্ট। আর কি প্রতিভা লুকিয়ে আছে গো তোমার মধ্যে। আছে আছে, অনেক প্রতিভা লুকিয়ে আছে, আস্তে আস্তে টের পাবে। এখন আমি শুধু তোমার পাগল প্রেমিক। নন্দিনীর শরীরে সায়ক ডুব দেয়। সায়কের আদরের মাঝেও নন্দিনীর মনে হয় সায়ক কি ঠিক কথা বলল। শুভরাত্রি বলে ফোনটা বন্ধ করে রুষা। ফোনটা বুকের উপরে চেপে ধরে রাখে। মনে হয় যেন রঞ্জনের কণ্ঠস্বর হৃদয়ের গভীরে গিয়ে ধ্বনিত হচ্ছে। ইচ্ছে করছে সারা রাত ধরে কথা বলতে, কি বুদ্ধি দীপ্ত দুটি চোখ চশমার আড়ালে একেবারেই বোধহয় তাকিয়েছিল। মনে হচ্ছিল ভিতরের সমস্ত কথা যেন বুঝতে পেরে গেছে। আচ্ছা, একটুও কি কিছু বুঝতে পারে না? খুব ছটফট করতে থাকে মনটা। মনের এই অবস্থায় কিভাবে ও ওর পথে এগোবে? অবাধ্য মনটা আরেকবার কল করে ফেলে। কি ব্যাপার? এনি প্রবলেম? শরীর ঠিক আছে তো? রঞ্জনের কণ্ঠস্বরে রুষার সম্বিত ফিরে আসে। এ বাবা, ও যে আনমনে সত্যি রিং করে ফেলেছে। কি হবে এখন? কি জবাব দেবে? আপনার জন্য আমি মরে যাচ্ছি এটা তো আর বলতে পারবে না। কোনো মতে আমতা আমতা করে বলে, আমার মনে হয় চাপ লেগে আপনার কাছে কলটা চলে গেছে। আসলে লাস্ট কলটা তো আপনাকেই করেছিলাম। হতে পারে। আজ এতটা শরীর খারাপ হয়েছিল, এত রাত অবধি জায়গাটা কি ঠিক হচ্ছে? সবে তো 12টা বাজে, আমি তো অনেক রাত অবধি জেগে থাকি। কেন, বন্ধুদের সঙ্গে চ্যাট করেন? আমি কিন্তু ওতে একেবারেই অভ্যস্ত নই। ফোনটা আমি শুধু ব্যবহার করি ফোন করার জন্য আর কল রিসিভ করার জন্যে। আপনি কি অন্তর্যামী? আমি রাত অবধি জেগে থাকি মানে কি বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য? আমার নিজস্ব কোনো কাজ থাকতে পারে না? ফোনে চ্যাট করতে আমারও ভালো লাগে না। রুষার উত্তরে রঞ্জন খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। সত্যি একেবারেই মেয়েদের সঙ্গে কথা বলতে পারে না। না, আমি ঠিক সেইভাবে বলতে চাইনি। পড়াশোনার পর্ব তো শেষ নিশ্চয়ই, গবেষণাও যখন শেষ হয়ে গেছে, তাই ভাবছিলাম আজকাল তো রাত জেগে সবাই হাত
ফোন হাতের মুঠোয় নিয়ে ঘুমের অতলে তলিয়ে যায়। ভোরের স্বপ্ন তো আর কারো দেখা হয় বলে মনেই হয় না। কথা তো ভালোই বলতে পারেন, গবেষণা শেষ মানে কি পড়াশোনা শেষ হয়ে গেল? পোস্ট বলেও তো অনেক কিছু থাকে। আর তাছাড়া আমি গল্পের বই পড়তে ভালোবাসি, তাই রাত আমার খুব ভালো বন্ধু। কথাটা সুন্দর বললেন, রাত আমার খুব ভালো বন্ধু। আমারও রাত খুব ভালো বন্ধু। মনের সব গোপন কথা আমি রাতের সাথেই শেয়ার করি। রাত্রি আমার ব্যথার মলম। আপনার যে একটা লুকোনো ব্যথা আছে, সেটা আমি একটু হলেও উপলব্ধি করতে পারি। মনের মতো কারোর সঙ্গে তো শেয়ার করতে পারেন। আমার মনের মতো হারিয়ে গেছে। রুষার চোখ দুটো জলে ভরে যায় রঞ্জনের উত্তর শুনে। ভাই একেবারে শিকড় গেড়ে বসে আছে রঞ্জনের হৃদয়। এর মূল উৎপাটন করা অত সহজ নয়। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কতবার। গানের লাইনটা কিন্তু রবি ঠাকুর এমনি এমনি লেখেননি। হারানোর জিনিস হারিয়ে যায়, নতুন করে কিছু খুঁজতে শিখুন। ঠিক আছে, আর বিরক্ত করব না। ভুল করে কথাটা কলটা গেলেও আপনি যে এইটুকু কথা বললেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার করেই বললাম শুভরাত্রি। ফোনটা এবারে সুইচ অফ করে দেয় রুষা। বিছানা ছেড়ে উঠে একবার টয়লেটে যায়। টয়লেট থেকে এসে জল খেয়ে আবার শোয়। আজ আর মনে হয় ঘুম আসবে না চোখে। কি মনে করে উঠে ব্যাগ থেকে কলেজ স্ট্রিট থেকে আনা মুরাকামির বইটা বের করে। রঞ্জনের দেওয়া উপহার। প্যাকিংটা খুলতে ইচ্ছে করে না। রঞ্জনের স্পর্শ দুগালে মাখিয়ে নেয়। বইটা বুকের মধ্যে চেপে ধরে থাকে। কি মোটা বইটা, তবুও বইটাকে বুকে নিয়েই ঘুমের চেষ্টা করে। আজ সায়ক রাতের ট্রেনে আবার ভুবনেশ্বর যাবে। সকালে নন্দিনী সায়কের হাত দুটো সরিয়ে আস্তে করে উঠে পড়তে যায়, কিন্তু সায়ক আবার দুহাত দিয়ে চাপটে জড়িয়ে ধরে বুকের মাঝে টেনে নেয়। এখনই উঠছো কেন? আর একটু থাকো আমার বুকের মধ্যে। তুমি কি শরীর ছাড়া আর কিছু বোঝো না? নন্দিনী একটু রাগ করেই বলে। আশ্চর্য, আমাদের তো আর সেই অর্থে প্রেম করে বিয়ে হয়নি। সেদিন তোমার হাতের চড় খেয়ে আমার মনে হয়েছিল তোমাকে আমায় পেতেই হবে। হয়তো নাও পেতে পারতাম, কিন্তু ভগবান এই অসহায় মানুষদের সহায় হন না, সেইভাবে আমার সহায় হয়ে তোমাকে পাইয়ে দিয়েছেন। নন্দিনী নিজেকে খানিকটা সামলে নিয়ে বলে, কত অসহায় বোঝা গেছে, শুধু আদর আর আদর, তাই না? তাই তো, শরীরকে আদর করতে করতেই তো আস্তে আস্তে স্তর ভেদ করে মনের মধ্যে ঢুকে যাব। তখন কিন্তু আর শরীরের আদর পাবে না, শুধু তোমার মনকেই আদর করব। ঠিক আছে, অনেক তো হলো, এবারে উঠতে দাও। প্রথম চাটা নিজে হাতে না করলে আমার ভালো লাগে না। মা তো আমায় কিছু করতেই দেন না। এই চাটা করে বাবা মাকে দিলে আমার খুব ভালো লাগে। তারপরে আবার স্কুল আছে। আজও তুমি স্কুলে যাবে? আমি রাতে বেরোবো। আরে তুমি তো রাতে বেরোবে, আমাদের আজ হাফ ছুটি। বড়দির ম্যানেজিং কমিটির সঙ্গে স্কুলের উন্নয়ন নিয়ে মিটিং আছে। টিয়াররা থাকবেন না, আমি দুটোর মধ্যেই বাড়ি ফিরে আসব। নন্দিনীর সায়কের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাথরুমে ঢুকে যায়। সায়কও বিছানায় উঠে বসে, একটা সিগারেট ধরায়। তুমি নন্দিনী যতই লুকাবার চেষ্টা করো না কেন, তোমার অবোধ মনের অবচেতনে একটা অধিকার হারানোর ব্যথা ঘুরে বেড়াচ্ছে। যবে থেকে তুমি আমার কাছে শুনেছ রঞ্জন তোমাকে ভালোবাসতো, তবে থেকেই তোমার মনে রঞ্জনের জন্য একটা ছোট্ট হলেও আলাদা জায়গা সৃষ্টি হয়েছে। সেটা হয়তো ভালোবাসা নয়, কিন্তু একটা অধিকার বোধ। তোমাকে ছেড়ে যেন রঞ্জন অন্য কারোর দিকে মন না দেয়। শাওয়ারের জলে নন্দিনীর চোখের জল মিলেমিশে একাকার হয়ে যায়। এ কেমন ফিলিংস? আমি তো সায়ককেই ভালোবাসি, কিন্তু আমার মন কেন হঠাৎ কাল থেকে এত খারাপ হয়ে আছে? সে কি রঞ্জনদার রুষাকে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য? রঞ্জনদার যে কোনো কাউকে ভালো লাগতে পারে, তাতে আমার কি? তবুও কেন যে মনটাকে স্বাভাবিক করতে পারছি না। গলার কাছে কেমন একটা কান্না দলা পাকিয়ে যাচ্ছে। না, আমাকে ঠিক হতেই হবে। সায়ককে দেখলে হাসি খুশি মনে হলেও ওর মনে কিন্তু আরেকটা আয়না আছে, না হলে আমাকে ওইসব কথা বলতে পারে না। সায়কের সামনে আমাকে স্বাভাবিক থাকতেই হবে।
বাথরুম থেকে বেরিয়ে নন্দিনী ভেজা চুলটা শায়কের মুখের উপর বুলিয়ে দিয়ে শায়ককে একটা গভীর চুমু খায়। কি ব্যাপার মহারানীর অধমের প্রতি এই দায়া? এই প্রথম তুমি আমায় চুমু খেলে? ও মা, সে আবার কি? চুমুর আবার তোমার আমার কি? আছে আছে, পরে একদিন বিস্তারিত বোঝাবো। নন্দিনী আজ স্কুলে গেছে একটা হলুদ রঙের তাঁতের শাড়ি পরে। হালকা করে একটু লিপস্টিক দিয়েছে আর একটা সিঁদুরের টিপ পরেছে। শায়ক খুব পছন্দ করে সিঁদুরের টিপ। ওইসব আঠার টিপ ওর একেবারেই নাপসন্দ। আর সত্যি সিঁদুরের টিপ পরলে মেয়েদের সৌন্দর্য আলাদা একটা মাত্রা যোগ করে। তোকে কি সুন্দর লাগছে রে নন্দু। পিছন থেকে এসে তাপসী জড়িয়ে ধরে নন্দিনীকে। দ্বীপের পরশ কাটিতে তো তুই আগের থেকেও আরও সুন্দরী হয়ে উঠেছিস। জানিস তো, কাল কলেজ স্ট্রিটে গিয়ে রঞ্জনদা আর রুষার সঙ্গে দেখা হলো। দাদা ভাই আর রুষা? কি বলছিস তুই? ওরা একসঙ্গে কলেজ স্ট্রিট গেছিল? কই, দাদাভাই তো বাড়িতে এসে কিছু বললো না। না, একসঙ্গে যায়নি, বোধহয় ওখানে গিয়ে দেখা হয়েছে। তারপর রুষাকে বাড়ি পৌঁছে দিয়ে কোনো এক সিনিয়র দাদার সঙ্গে দেখা করবে বলে বেরিয়ে গেল। ও বাবা, এত কিছু! তবে আমি যখন রাত্রিবেলায় প্রায় 12টা নাগাদ বাথরুমে যাচ্ছিলাম তখন দাদাভাইকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছি। ঘুম চোখ ছিল, তাই সকালে উঠে আর মনে ছিল না। তাই দাঁড়া, আমার ফোনটা বাজছে, দেখি কে ফোন করলো। ও মা, বোন ফোন করেছে। কি রে, তুই এই সময় ফোন করেছিস? সবার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে। আমার এই শরীরটা একটু খারাপ হয়েছিল। রুষের সব ঘটনা নন্দিনীকে বলে। বাহ, তাহলে তো ভালোই সেবা পেয়েছিস। তোর তো কাল দিনটাই ভালোই ছিল বল। প্রথমে উপহার, তারপরে সেবা। রুষা নন্দিনীর গলায় যেন একটা ব্যাঙের সুর শুনতে পেল। তবুও রাতে রঞ্জনের সঙ্গে ফোনের কথাবার্তার কথাও কিছু বলল। বোন, তোর যে টার্গেটটা আছে সেটা ফুলফিল করতে পারবি তো, নাকি মাঝপথে ইতি টানবি? আশ্চর্য দি ভাই, এর সঙ্গে আমারও এই বিষয়ের কি সম্পর্ক? তুই তো ভালো করেই জানিস দি ভাই, আমি ছোটবেলার থেকেই ভীষণ জিদি। আমার লক্ষ্যে আমি পৌঁছানোর চেষ্টার ত্রুটি করি না। এবারেও দেখবি তার অন্যথা হবে না। তবে হ্যাঁ, এটা আমি অস্বীকার করছি না যে আমি রঞ্জনদাকে ভালোবেসে ফেলেছি। জানি না আমি রঞ্জনদার ভালোবাসা পাবো কি না, তবে জোর করেও কিছু ছিনিয়ে নেব না। ভালোবাসা এমন একটা জিনিস হয়তো সেটা সারা জীবনই একতরফা থেকে যায়। পাশের মানুষ বুঝেও অনেক সময় না বোঝার ভান করে। ঠিক আছে বোন, আমি এখন রাখছি, স্কুলে আছি, পরে তোর সঙ্গে কথা বলবো। নন্দিনী ফোনটা রেখে দিয়ে তাপসীকে বলে, রঞ্জন গতকাল রাতে রুষার সঙ্গে ফোনে কথা বলছিল। ও মা, তাই? যাক বাবা, বাঁচালি। দাদাভাই কদিন ধরে যেমন আপসেট হয়ে রয়েছে। রুষার সঙ্গে যদি কোনো রকম অ্যাটাচমেন্ট হয় দাদাভাইয়ের, তাহলে ভালোই হবে বল। হয়তো দাদাভাইয়ের বিদেশ যাওয়াটাও ক্যান্সেল করে দেবে। কেন বিদেশ যাওয়া ক্যান্সেল করবেন কেন? সবার কি সবসময় সুযোগ আসে? রুষা তো। এর মধ্যে ক্লাসের ঘন্টা পড়ে যায়, কথা আর শেষ হয় না ওদের। দুজনেই যে যার ক্লাসে চলে যায়। তাপসীর মনে হয় কতক্ষণে বাড়িতে গিয়ে মাকে বলবে কথাটা। স্কুল ছুটির পর বাড়িতে ফিরে কোনো মতে ড্রেস চেঞ্জ করে মাকে সব কথা বলে। বন্দনা দেবীও খুব খুশি হন মেয়ের কথা শুনে। জানিস তো তপু, রুষাকে আমার সেদিনই খুব ভালো লেগেছিল, তোর বিয়ের পাকা কথার দিনে। একেবারে নন্দিনীর মুখটা যেন কেটে বসানো। বেশ মন প্রাণ খুলে কথা বলে। দেখি আজ রাতে রঞ্জুকে জিজ্ঞেস করব ওকে কেমন লাগে। রাতে খাওয়া দাওয়ার পর রঞ্জন নিজের ঘরে গেলে বন্দনা দেবীও খানিক বাদে রঞ্জনের ঘরে যান। মাকে এই সময় নিজের ঘরে দেখে রঞ্জন একটু অবাকই হয়ে যায়। বিশেষ দরকার না পড়লে তো মা এই সময় ঘরে আসেন না। কিছু বলবে মা? রঞ্জন উদ্বিগ্ন হয়ে মাকে প্রশ্ন করে। রঞ্জু, তুই বেলজিয়াম যাওয়াটা ক্যান্সেল করতে পারবি না? তোর বাবার আর 1 বছর চাকরি আছে, তপুটারও বিয়ে হয়ে যাবে। আমি একা একা কি করব বলতো? কেন চিন্তা করছো মা? 3টে তো বছর দেখতে দেখতে কেটে যাবে, তার মধ্যে তো আমিও আসব। বাবা রিটায়ারমেন্ট হয়ে গেলে তোমাদের পাসপোর্ট ভিসা করে ওখানে নিয়ে গিয়ে সব জায়গায় ঘোরাবো। এই করেই দেখবে সময় কোথা দিয়ে কেটে যাবে।
তুমি তো সবই জানো মা, আমার নিজের মনটাকেও তো একটু গোছাবার ব্যাপার আছে, যেটা আমি এখানে থাকলে কিছুতেই পারবো না। শুধু শুধু সম্পর্কগুলোই খারাপ হবে। রুষাকে তোর কেমন লাগে? হঠাৎ এখানে রুষার কথা আসছে কোথায়? রঞ্জন আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞেস করে। আমি রুষাকে আমার পুত্রবধূ করতে চাই। নন্দিনীকে পাইনি, কিন্তু রুষাকে আমি হাতছাড়া করতে চাই না। আর আমার মনে হয় রুষা তোকে ভালোবাসে, কারোর ভালোবাসা হেলায় হারাতে হয় না। বন্দনা দেবী কোনো ভনিতা ছাড়াই কথাগুলো রঞ্জনকে বলেন। রুষাকে তোমার পছন্দ কেন? নন্দিনীর মতো দেখতে বলে? যদি বলি হ্যাঁ, মা একরকম দেখতে হলে কি সব কিছু হয়ে যায়? এটা তো রুষার প্রতি অবিচার করা হয়ে যায়, তাই না? আমি তাকে মন থেকে ভালোবাসতে পারলাম না, শুধু নন্দিনীর মতো দেখতে বলে তাকে বিয়ে করে নিলাম। এটা হয় না মা, তুমি এত তাড়াহুড়ো করো না মা। আমার মনটাকে আগে সামলাতে দাও। আমি যে সত্যি নন্দিনীকে মন থেকে ভালোবেসেছিলাম। রঞ্জন মায়ের কোলে মুখ চেপে কাঁদতে থাকে। এই একটা আশ্রয় যেখানে সব দুঃখ, সব আনন্দ উজাড় করে দেওয়া যায়। বন্দনা দেবী রঞ্জনের মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, বাবা, তোর মনটাকে আমি ভালো করে চিনি, তাই তো আমার এত তাড়াহুড়ো। জানিস তো, ক্ষতকে শুকোতে দিলেই সেই জায়গাটা একটু উঁচু হয়ে যায়। সেখানে তখন কিছুই আর ঢোকানো যায় না। তাই ক্ষত কাঁচা থাকতে থাকতেই তাতে মলমের ব্যবস্থা করতে হয়, যাতে ক্ষতটা তাড়াতাড়ি নির্মূল হয়ে যায়। রঞ্জন আরও বেশি করে মায়ের কোলে মুখটা চেপে ধরে। সায়ক ভুবনেশ্বর চলে গেছে আজ প্রায় 1 সপ্তাহ হলো। নন্দিনীর আর কদিন বাদেই এক্স মাসের ছুটি পড়বে। সায়ক একবারে এসে নন্দিনীকে কয়েকদিনের জন্য ভুবনেশ্বর নিয়ে যাবে। তারপর তো সায়ক চলেই আসছে কলকাতা। সেদিনের পর থেকে নন্দিনীর মনের মধ্যে যে একটা অস্বস্তি চলছিল, তা অনেকটাই দূর হয়ে গেছে। সেলফ কাউন্সেলিং ইজ বেস্ট। নিজের মনকে বুঝিয়েছে ও যে অন্তর্দ্বন্দ্বে ভুগছে সেটা অন্যায়। রঞ্জন তো নিজে ওকে কোনোদিনও প্রপোজও করেনি। এটা সায়ক আর রুষার আন্দাজ। হয়তো আন্দাজটা সত্যি, তবুও এটা নিয়ে তো ওর কিছু করণীয় নেই। ও নিজে সংসার করবে আর ওকে ভালোবেসে কেউ শুধু শুধুই জীবন কাটিয়ে দেবে? এটা কি কখনো হয় নাকি? ও তো কোনো দিনও রঞ্জনের মুখোমুখিও হয়নি। রুষা রঞ্জনকে ভালোবাসে, এটা স্পষ্টই, সেদিন ফোনে বলেছে। আমি ওর দিদি হয়ে কিভাবে ওকে ওইভাবে বলতে পারলাম? প্রথমে উপহার, তারপরে সেবা। ছি ছি, কতটা ছোট হয়ে গেলাম ওর কাছে। বোন খুব বুদ্ধিমতী, ব্যঙ্গাত্মক কথাও ও ঠিক বুঝতে পারবে। হয়তো নিজেকে গুটিয়ে নেবে নিজের মধ্যে। না, আজই ওকে ফোন করতে হবে। নন্দিনী আর দেরি না করে রুষাকে ফোন করে। বল দি ভাই, হঠাৎ করে ফোন করলি যে? রুষা ফোনটা রিসিভ করে বলে, ও মা, বোনকে ফোন করব, তার আবার হঠাৎ কি রে? তোরা সবাই ভালো আছিস তো? শোন না, শাক তো এখন এখানে নেই, ভীষণ বোর হচ্ছি। 2-3টে দিন এসে থেকে যা না, সেই আগের মতো গল্প করে রাত কাটাবো। তোর চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দেব। দি ভাই, আমারও খুব ইচ্ছে করছে রে, কিন্তু তুই তো জানিসই পোস্ট ডকের ব্যাপারটা নিয়ে এখন প্রসেসিং চলছে। আমাকে প্রায় রোজই সায়েন্স কলেজে যেতে হচ্ছে। তারপর পাসপোর্ট ভিসার ব্যাপার আছে, সেই নিয়েও ছোটাছুটি আছে, পুলিশ ভেরিফিকেশন আছে। তাই হয়তো একদিন গিয়ে তোর কাছে আদর খেয়ে আসবো, প্রমিস করছি। তবে বোন, জানিস তো, আমার খুব এক্সাইটেড লাগছে। কোইন্সিডেন্স বোধ হয় একেই বলে। যাক দি ভাই, যতক্ষণ না সব কিছু হচ্ছে ততক্ষণ বেশি এক্সাইটেড না হওয়াই ভালো। ঠিক আছে, তুই ভুবনেশ্বর যাওয়ার আগে আমি অবশ্যই তোর কাছে গিয়ে থেকে আসবো। আজ রাখি। হ্যাঁ রাখ, ভালো থাকিস বোন। রুষার সঙ্গে কথা বলে মনটা অনেকটা হালকা হয়ে যায় নন্দিনীর। যাক, বোন সেই রকম কিছু বুঝতে পারেনি। নন্দিনীর ফোনটা রেখে রুষা মনে মনে ভাবে, দি ভাই, তুই কেন আমার সঙ্গে ওই রকম বিহেভ করেছিলি আমি বুঝতে পেরেছিলাম রে। আমি জানতাম আমার দি ভাই ঠিক নিজের মনের সাথে কথা বলে আবার আমার আগের দি ভাই হয়ে যাবে। শায়কদা আর তোর ম্যাচিংটা যে একদম পারফেক্ট। রুষার সঙ্গে কথা বলার পর নন্দিনীর খুব ইচ্ছে করে একবার তাপসীর সঙ্গে দেখা করতে। আজ তো তাপসী স্কুলেও আসেনি,
মার্কেটিং করতে যাবে বলেছিল। একবার তাপসীর বাড়ি ঘুরেই আসা যাক, বেশ সারপ্রাইজ দেওয়া হবে, আবার মার্কেটিংটাও দেখে আসা যাবে। খুব সুন্দর করে নিজেকে সাজায় নন্দিনী। একটা অন্তর্দ্বন্দ্ব থেকে মুক্তি পেয়ে নিজেকে পাখির মতো মনে হচ্ছে ডানা মেলে আকাশের বুকে উঠতে উঠতে সায়কের বুকের মাঝে ঢুকে পড়ে। ড্রেস করে নিচে যায়। বাহ নন্দিনী, তোকে যে কি সুন্দর লাগছে। আয় দেখি করে আঙুলটা একটু কামড়ে দিই। কোথাও যাচ্ছিস নাকি রে মা? সায়কের মা শকুন্তলা জিজ্ঞেস করেন। হ্যাঁ মামনি, খুব ইচ্ছে করছে একবার তপুর সঙ্গে দেখা করতে। সে তো ভালো কথা, যা গল্প করে আয়, তবে বেশি রাত করিস না। পাশাপাশি হলেও একটু তো যেতে হয়। বেশি রাত করবে না বলে নন্দিনী বেরিয়ে পড়ে। তাপসীর বাড়িতে গিয়ে বাইরে থেকে অন্ধকার দেখে ভাবে, এখনও কি তাপসীরা ফেরেনি? মনটা খারাপ হয়ে যায়। অনেক আশা নিয়ে এসেছিল আজ তাপসীর সঙ্গে গল্প করবে বলে। তাও কি মনে করে কলিং বেলটা একবার বাজায়। দেখে নিচে ড্রয়িং রুমের আলো জ্বলে ওঠে। রঞ্জন দরজা খুলে বাইরে আসে। বারান্দার আলোটা জ্বালিয়ে দেখে নন্দিনী কোলাপসেবল গেটের বাইরে দাঁড়িয়ে আছে। রঞ্জন হতবাক হয়ে যায়, চুপ করে দাঁড়িয়ে থাকে। ভিতরে আসতে বলবেন না? নন্দিনীর প্রশ্নে রঞ্জন তাড়াতাড়ি কোলাপসেবলের তালা খুলে নন্দিনীকে ভিতরে ঢুকতে বলে। সারা বাড়ি অন্ধকার দেখে আমি তো ভাবলাম বাড়িতে কেউই নেই। তপু কি ফিরে এসে ঘুম লাগিয়েছে? না, ওরা এখনো ফেরেনি, রঞ্জন আস্তে করে বলে। এ মা, তাই নাকি? সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি তাহলে এখন যাই, পরে একদিন আসব। এসেই চলে যাবেন সেটা কি ভালো দেখায়? আজ ওরা মার্কেটিংয়ে যাবে বলে আমি অফিসে হাফ ডে নিয়েছি। বাড়ি একদম ফাঁকা থাকবে সেই জন্য। তপু ফোন করেছিল ওরা এক্ষুনি এসে পড়বে। বসুন, আমি কফি করে নিয়ে আসছি। রঞ্জন দা, আপনি কি আমাকে আগেও আপনি করে বলতেন? আমার যতদূর মনে পড়ে দু একবার যা কথা বলেছেন সেটা তুমি করেই বলেছেন। নন্দিনীর প্রশ্নে রঞ্জন কি জবাব দেবে ভেবে পায় না, শুধু বলে, এখন আপনি আমার বন্ধুশ্রী, এখন তুমি বলাটা শোভা পায় না। রঞ্জন কথাটা বলে কিচেনে চলে যায় কফি বানাতে। 2 কাপ কফি বানিয়ে ট্রেতে করে নিয়ে এসে সোফায় মুখোমুখি বসে। কি কথা বলবে ভেবে পায় না। সায়ক কবে আসবে? যাক, তবু বন্ধুর নামটা মনে আছে। এই তো আর কদিন পরে এসে আমাকে নিয়ে যাবে কদিনের জন্য। নন্দিনী যে নিজে এতটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে সেই জন্য নিজেও অবাক হয়ে যাচ্ছে। আশ্চর্য, রঞ্জনকে এত সামনাসামনি বসে থাকতে দেখে ওর মধ্যে আগের সেই অদ্ভুত অনুভূতিটা আর একেবারেই আসছে না। নিজের মনেই ভাবে নিজের মনের সঙ্গে নিজেরই কথা বলা উচিত, তাহলে সত্যিই অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যায়। নন্দিনী হঠাৎ রঞ্জনকে প্রশ্ন করে, আচ্ছা আপনার রুষাকে কেমন লাগে? নন্দিনী যে হঠাৎ এই ধরনের প্রশ্ন করতে পারে রঞ্জন এক মুহূর্তের জন্য ভাবেনি। হঠাৎ এই প্রশ্ন? নন্দিনী সাহস করে বলেই ফেলে, রুষা কিন্তু আপনাকে ভালোবাসে। রঞ্জন হঠাৎই ওর স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেলে, প্রায় চিৎকার করে বলে ওঠে, আমি বাসি না। একজনকে ভালোবাসলেই যে অপরজনকে ভালোবাসতেই হবেই তার কোনো মানে নেই। নন্দিনী রঞ্জনের রাগ দেখে চমকে ওঠে। সরি, আমার অন্যায় হয়ে গেছে। হঠাৎ করে আপনাকে এই রকম ধরনের প্রশ্ন করাটা আমার অন্যায় হয়ে গেছে। পারলে আমায় ক্ষমা করে দেবেন। আর একটা কথা ভাববেন না যে রুষা আমায় কিছু বলতে বলেছে। রুষার মনের কথাটা আমি জানি বলেই সাহসে ভর করে আপনাকে বলে ফেলেছি। রঞ্জন নিজেকে খানিকটা সংযত করে বলে, ইটস ওকে, আমিও আমার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এর মধ্যেই কলিং বেলের আওয়াজে রঞ্জন তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। তাপসী আর বন্দনা দেবী ঘরে ঢোকেন। নন্দিনীকে বসে থাকতে দেখে তাপসী তো আনন্দে আত্মহারা, কিন্তু বন্দনা দেবীর চোখ রঞ্জনের মুখের দিকে। ভগবান, আমার ছেলেটাকে কেন বারবার এইভাবে ভেঙে দিচ্ছ? তাপসী নন্দিনীকে নিয়ে ওপরে চলে যায় গল্প করার জন্য, আর তার সাথে মার্কেটিং দেখানো তো আছেই। রঞ্জু, তুই ঠিক আছিস তো? তোর চোখ মুখ এত বিধ্বস্ত লাগছে কেন? বন্দনা ছেলেকে জিজ্ঞেস করেন। রঞ্জন নিজেকে অনেকটাই সামলে নিয়েছে। শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ মা,
আমি ঠিক আছি। তুমি অযথা আমাকে নিয়ে চিন্তা করো না। এখন শুধু ভাবো তপুর বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়। আমার যথেষ্ট বয়স হয়েছে, নিজেকে সামলাবার ক্ষমতা আমার আছে। ছেলেমেয়েরা যতই বড় হোক, মা বাবার কাছে সে ছোটটাই থেকে যায়। রুষা কিন্তু ভালো মেয়ে, ওকে তুই যদি তোর জীবনে নিজের করে নিস তাহলে তুই সুখী হবি। মা বারবার কেন তোমরা সবাই রুষার প্রসঙ্গ টেনে আনছো? এখনই রুষাকে আমার মনে জায়গা দেওয়ার মতো মানসিক পরিস্থিতি আমার হয়নি। এ কথা বারবার একজন মেয়ের সম্পর্কে বলতেও আমার খারাপ লাগছে। এটা একজন মেয়ের পক্ষে অপমান। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে বাবা, আমি আর কোনোদিনও তোকে কিছু বলবো না। সত্যি তো সব কিছু জোর করে করা যায় না। রাগ করো না মা। না রঞ্জু, আমি একটুও রাগ করিনি। রঞ্জন আস্তে আস্তে নিজের ঘরে যায়। তপুর ঘর থেকে নন্দিনীর হাসির আওয়াজ পায়। তুমি সারা জীবন এমনি করেই হেসো নন্দিনী। ভালোবাসা মানে যে পেতেই হবে তার কি মানে? ঘরে গিয়ে রঞ্জন আলো নিভিয়ে চুপচাপ শুয়ে থাকে। মনে হয় যেন একটা ঝড় বয়ে গেল মনের ওপর দিয়ে। হঠাৎ টুং করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢোকে। রঞ্জন হোয়াটসঅ্যাপটা খুলে দেখে রুষার মেসেজ। এই কদিন রুষা একবারও রঞ্জনকে ফোন করেনি। হঠাৎ মেসেজটা খোলে। And once the storm is over, you won't remember how you made it through, how you managed to survive. You won't even be sure whether the storm is really over. But one thing is certain, when you come out of the storm, you won't be the same person who walked in. That's what this storm's all about. হারুকি মুরাকামি, কাফকা অন দ্য শোর। রঞ্জনের মনে হঠাৎ যেন সাগরের ঢেউ ভেঙে পড়ে। রুষা জানল কি করেছে ওর মনের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। রঞ্জনকে হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠিয়ে রুষার খুব অস্বস্তি হতে থাকে। সিন হয়েছে সেটা তো দুটো নীললাইট দেখেই বুঝতে পেরেছে। কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেল, অথচ কোনো রিপ্লাই তো এলো না। ইস, না পাঠালেই ভালো হতো। ওদিকে রাতের খাবারের সময় হয়ে গেছে। মা এক্ষুনি ডাকবে খেতে। ভাবতে ভাবতেই রুষার মা খেতে যাওয়ার জন্য রিং করলেন। এখন তো কিছু দরকার হলে আর চিৎকার করে ডাকতে হয় না, টুক করে একটা রিং করে দিলেই হয়। আস্তে আস্তে মানুষ হয়তো বোবাই হয়ে যাবে। খেতে বসেও রুষা ঠিক করে খেতে পারে না। শরীর খারাপ কিনা জিজ্ঞেস করাতেই রুষা উত্তর দেয়, আসলে কদিন ধরে পোস্ট ডক্টরেটের ব্যাপারে এত ছোটাছুটি, তারপর কাগজপত্র জমা দেওয়া, এইসব নিয়ে এত স্ট্রেস যাচ্ছে যে মাথাটা খুব ধরে আছে মা। পাসপোর্ট ভিসার কি হলো? আর কদিন লাগবে? ও হয়ে যাবে, ওই নিয়ে চিন্তার কিছু নেই। কাল একবার ওখানকার ইউনিভার্সিটিতে ফোন করতে হবে। কথাগুলো বলে কোনো মতে আত খাওয়া করে উঠে যায়। 11টা বাজে। 1 ঘন্টা আগে মেসেজ করেছে। সত্যি লোকটা ভদ্রতার কোনো ধার ধারে না। একজন কিছু লিখে পাঠালে যে একবার রেসপন্ড করতে হয় সেটাও জানে না। ইঞ্জিনিয়ারগুলো সবই কেমন অদ্ভুত টাইপের। কোনো রোম্যান্স নেই। বাবা রোম্যান্স, এই আবার একটু বেশি চাওয়া হয়ে গেল না? তাই বা কেন? শায়কদা, সৌম্যদীপদা এরাও তো ইঞ্জিনিয়ার, অথচ কেমন আবেগময়। শায়কদা তো দিভাইকে চোখে হারায়। আসলে তো চোখের আয়নায় শুধু একজনের মুখই ভাসে। ভাবতে ভাবতে চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ ফোনের ভাইব্রেশনে লাফিয়ে ওঠে। রঞ্জন কলিং। রুষা নিজের হৃৎপিণ্ডের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছে। যদি রাগ করে কিছু বলে কি উত্তর দেবে ও? এবারে তো আর বলতে পারবে না যে হাতের চাপ লেগে চলে গেছে। বুকের মধ্যে এক অজানা আশঙ্কা নিয়ে ফোনটা রিসিভ করে কাপা গলায় বলে, হ্যালো। ফোনটা তো অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল। ঘুমিয়ে পড়েছিলেন? রঞ্জনের স্বাভাবিক কণ্ঠস্বরে রুষা একটু আশ্বস্ত হয়। রেগে নেই বোধ হয়। ফোনটা সাইলেন্ট করে শুধু ভাইব্রেশন দেওয়া ছিল, তাতে একটু দেরি হলো রিসিভ করতে। আমি তো আপনাকে বলেছি আমি এত তাড়াতাড়ি ঘুমোই না। কাফকা অন দ্য শোর কতগুলো দূর পড়া হলো? অনেকটাই। আপনি তো পুরো মাস্টার মশাইয়ের মতো প্রশ্ন করছেন।
আমি তো ভাবলাম আপনি খুব রেগে গেছেন, তাই কোনো উত্তর দিচ্ছেন না। আমি চ্যাট করতে একদমই অভ্যস্ত নই, তার থেকে ফোন করাটা আমার কাছে অপেক্ষাকৃত সহজ মনে হলো। ভাবলাম একেবারে খেয়ে এসেই ফোন করব, তাই একটু দেরি হয়ে গেল। কোটেশনটা আমার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। রুষা বুঝতে পারল রঞ্জন কেন কথাটা বলল, তবুও প্রশ্ন করল, কেন, আপনি কি এখন কোনো ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন? তবে ঝড়ের মধ্যে এই কোটেশনটা মনে হচ্ছে আমাকে ঝড় থেকে বেরিয়ে আসার হাতছানি দিচ্ছে। রুষার বুকে যেন রঙিন প্রজাপতির ডানা মেলে উড়ে গেল। যাক, তাহলে মুরাকামির বই সত্যিকারের উপকারে আসছে। শুধু মুরাকামি নন, যিনি এটা সঠিক সময় সঠিক মানুষকে পাঠিয়েছেন তিনিও কিন্তু সমানভাবে সাফল্যের কৃতিত্ব দাবি করতে পারেন। বাবা, আপনি তো ভালোই কথা বলতে পারেন, তা দিভাইকে মুখ ফুটে সঠিক সময় কিছু বলতে পারেননি কেন? তাহলে তো আর এই আজ মনের ঝড় বই বেড়াতে হতো না। কথাটা বলে রুষা ভাবে, ইস, কি কথা বলে ফেললাম, নিশ্চয়ই রঞ্জন আর কথা বলবে না, ফোন রেখে দেবে। রঞ্জন সত্যি ফোনটা রেখে দিল। রুষা বারবার হ্যালো বলেও আর কোনো সাড়া পেল না। নিজের গালে নিজেরই চড় মারতে ইচ্ছে করছিল। যে মানুষটা ঝড় থেকে বেরিয়ে আসার সংকেত দিচ্ছিল, রুষা নিজেই আবার তাকে ঝড়ের মধ্যে ঠেলে দিল। একবার ফোন করবে নাকি? দোনোমনো করেও বুকে সাহস নিয়ে ফোনটা আবার করেই ফেলল। ও প্রান্ত থেকে সেই ভরাট কণ্ঠস্বর ভেসে এলো, কি আবার ফোনে হাতের চাপ পড়ে গেল নাকি? সরি, আমার ওইভাবে বলা উচিত হয়নি। ঠিক আছে, এর জন্য সরি বলার কোনো দরকার নেই। তাহলে ফোনটা রেখে দিলেন কেন? যে প্রসঙ্গে আমার কোনো কথা নেই আর শুধু শুধু কি বলবো, তাই ফোনটা রেখে দিয়েছিলাম। তবেই আমি আপনার ওপরে কোনো রাগ করিনি। তবুও একবার শুভরাত্রি বলতে তো পারতেন। এবারে তাহলে বলি শুভরাত্রি। শুভরাত্রি। তবে এই আবেগহীন শুভরাত্রি বলাতে আমার রাত্রিটা মোটেই শুভ হবে না। আজ মনে হচ্ছে আমাকে প্রহর গুনতে হবে। রঞ্জন এবারে রুষার কথা শুনে হেসে ফেলে। বেশ, তাহলে আবেগ নিয়ে বলছি, এবারে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। রুষা সত্যি ফোনটা বুকের মাঝে চেপে ঘুমের দেশে আস্তে আস্তে পাড়ি দেয়। বেশ কয়েকদিন কেটে গেছে। নন্দিনীর মনে এখন বেশ আনন্দ। আর কদিন বাদে শায়ক আসবে ওকে নিতে। শীতের ছুটিটা চুটিয়ে সমুদ্রের ঢেউয়ের আদর মাখবে। সঙ্গে তো শায়কের আদর আছেই। ভুবনেশ্বর যাওয়ার পরে শায়ক ওকে নিয়ে 3-4 দিন পুরীতে কাটিয়ে আসবে বলেছে। আজ আবার রুষা আসবে নন্দিনীদের বাড়িতে, একটা রাত কাটাবে বলেছে। দুপুরের মধ্যে রুষা এসে যায় নন্দিনীর বাড়িতে। নন্দিনীকে জড়িয়ে ধরে বলে, দিভাই, কি সুন্দর হয়েছিস রে তুই, সত্যি শায়কদা জাদু জানে। কেন, আমি কি আগে খারাপ ছিলাম দেখতে? কোনো শত্রুও বলবে না এমন কথা। শায়কের মা শকুন্তলা কখন যে ওদের পিছনে এসে দাঁড়িয়েছেন ওরা বুঝতে পারেনি। রুষা শকুন্তলাকে প্রণাম করে শকুন্তলা রুষার চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বলেন, এবারে আমাদের রুষা রানীর পালা। নিজের ছেলের বিয়ে তো আর আনন্দ করা যায় না, তোর বিয়েতে কিন্তু ছুটিয়ে আনন্দ করব। ওরে বাবা মাসিমণি, এখন বিয়ের কোনো স্কিমই নেই, সামনে আমার বিরাট কাজ আছে। হ্যাঁ রে, তুইও বলে বিদেশে চলে যাবি? হ্যাঁ গো, পোস্ট ডকটা করতে না পারলে আমার সব আশাই অপূর্ণ থেকে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর দুই বোনে শুতে যায় ওপরে। নন্দিনী রুষার সিল্কি চুলে বেলি কাটতে কাটতে বলে, আজ তুই আসবি বলেই ছুটি নিয়েছি। তবু তোর আসার কথা শুনে বলেছে তোকে যেন অবশ্যই সন্ধ্যেবেলা ওদের বাড়িতে নিয়ে যাই, সব মার্কেটিং দেখাবে। রুষা লাফিয়ে উঠে বসে, ওরে বাবা না না, কেন রে দিভাই, আমি তো আজ এসেছি শুধু তোর সঙ্গে সময় কাটাবো বলে। কিন্তু আমি যে আমার বোনের সিল্কি চুলবে কিছু স্বপ্ন গড়িয়ে যেতে দেখলাম। দুষ, কি যে বলিস না, এই তো একটু চুল, এখান দিয়ে আর কত স্বপ্ন গড়াবে রে। চুল লম্বা না হলে কি হবে, ঘনত্ব যে অনেক 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 স্বপ্নকে জড়িয়ে রাখতে পারবে। দুই বোন নানা ধরনের কথা বলতে বলতে টুক করে একটু ঘুমের দেশ থেকে ঘুরে আসে। ঘুম থেকে উঠে কফি খেয়ে রেডি হয়ে নেয় তাপসীর বাড়িতে যাওয়ার জন্য। সেলফ কাউন্সেলিং করে নন্দিনী এখন আবার আগের মতোই স্বাভাবিক।
নিজেকে খুব হালকা হালকা লাগে। এখন মনে হয় সত্যি সত্যি রঞ্জনদার সাথে রুষার একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে ও বোধ হয় সবচাইতে বেশি খুশি হবে। তাপসীদের বাড়িতে যাওয়ার পর তাপসী তো ওদের নিয়ে হৈ হৈ করে ওঠে। বন্দনা দেবী ওদের ওপরে গিয়ে তাপসীর বিয়ের মার্কেটিং দেখতে বলেন। ওনার মনে হয় ওরা তাড়াতাড়ি যেন তাপসীর ঘরে ঢুকে যায়, কারণ রঞ্জনের অফিস থেকে আসার সময় হয়ে গেছে। রুষা আর নন্দিনীকে এক জায়গায় দেখলে আবার ছেলের কি মনের অবস্থা হবে কে জানে। তাপসীরা উপরে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রঞ্জন আসে অফিস থেকে। বাড়িতে কি কেউ এসেছে মা? বন্দনা দেবী একটু আমতামতা করে বলেন, হ্যাঁ, ওই নন্দিনী আর রুষা তপুর বিয়ের মার্কেটিং দেখতে এসেছে। রুষা? রঞ্জন অবাক হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, রুষা নন্দিনীদের বাড়িতে এসেছে আজ থাকবে বলে, তাই তপু ওদের ডেকেছে। ও আচ্ছা মা, আমি এখন আর কিছু খাবো না, একেবারে রাতের খাওয়ার সময় আমায় ডেকো, আমি আমার ঘরে গিয়ে রেস্ট নিচ্ছি। রঞ্জন নিজের ঘরের দিকে যেতে যেতে তাপসীদের হাসির আওয়াজ পায়। ও সোজা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটা পাজামা পাঞ্জাবি পরে বিছানায় গাটা এলিয়ে দেয়। আজ অফিসে খুব কাজের চাপ গেছে। লো ভলিউমে টেপ রেকর্ডারটা চালিয়ে দেয় একটা রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট ঢুকিয়ে। রঞ্জন এখনও টেপ রেকর্ডারই গান শুনতে পছন্দ করে। তাপসী টের পায় রঞ্জন এসে গেছে, কারণ আসতে হলেও গানের আওয়াজ ওর কানে আসে। এই রুষা, তোমার সঙ্গে তো দাদাভাইয়ের আলাপ আছে, তুমি দাদাভাইয়ের ঘরে গিয়ে একটু গল্প করো না, আমি ততক্ষণ নন্দুর কাছ থেকে কিছু টিপস নিয়ে নিই, তাপসী রুষাকে বলে। নন্দিনী বুঝতে পারে তাপসী রুষার সঙ্গে রঞ্জনদার একটা মিক্সড আপ করাতে চায়। ও চোখের ইশারা করে তাপসীকে রুষাকে রঞ্জনের ঘরে নিয়ে যাওয়ার জন্য। রুষা রঞ্জনের ঘরে যেতে আপত্তি জানালে তাপসী প্রায় জোর করে রুষাকে রঞ্জনের ঘরে নিয়ে যায়। রঞ্জনের ঘরে ঢুকে তাপসী বলে, কিরে দাদা ভাই, আলো নিভে শুয়ে আছিস কেন? এই দেখ কে এসেছে তোর ঘরে। রঞ্জন ধরফর করে উঠে বসে, আলোটা জ্বালাতে বলে তাপসীকে। তাপসী আলো জ্বালিয়ে দিয়ে ওদের গল্প করতে বলে বেরিয়ে যায়। ও আপনি নিরাশ হলেন নাকি? নিরাশ হব কেন, বরঞ্চ কিছু আশার আলো দেখতে পাচ্ছি মনে হয়, সেজন্যই বুঝি এমন গান শুনছেন। বলি গো সজনী, যেও না যেও না, তার কাছে আর যেও না যেও না, সুখে যে রয়েছে সুখে সেই থাকুক, মোর কথা তারে বলো না বলো না, আমায় যখন ভালো সে না বাসে, পায়ে ধরিলেও বাসিবে না সে, কাজ কি কাজ কি কাজ কি সজনী, মোর কথা তারে বলো না বলো না। রঞ্জন উঠেই টেপটা বন্ধ করে দেয়। মনে হচ্ছে এখন থেকে আমায় অন্য গান শুনতে হবে, কি বলেন? রঞ্জন রুষার দিকে গভীর দৃষ্টিতে তাকায়।